আজ হলো আমার সোশ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি। এই হলো আমার দুপুরের খাবার। আমরা দুই প্যাচাপেচি বসে আছি। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে আমি অনেকটা লেট ভেবেছিলাম সকাল সকাল উঠে সকাল সকাল সব কাজকর্ম করব, কিন্তু না, আজকে পুরো সকাল থেকে দুপুর হয়ে গেছে, সেই জন্যে আর গুড মর্নিং নয়, গুড নুন হয়ে গেছে। তবে হ্যাঁ, আজ হলো 29শে জানুয়ারি, বাংলায় 14ই মাঘ। আজকের দিনটা আমার কাছে, মানে আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন। ওর কাছে কম, আমার কাছে বেশি, কারণ আমার না বছরে দুবার অ্যানিভার্সারি হয়, একটা সোশ্যাল ম্যারেজের, একটা রেজিস্ট্রি ম্যারেজের। তো আজ হলো আমার সোশ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি। আজ আমার 7 বছর পূর্ণ হলো। আজকের দিনেই আমার বিয়েটা হয়েছিল, আজকের দিনেই আমার কপালেও সিঁদুরটা পরিয়েছিল। তো সেই জন্য আজকের দিনটা আমার কাছে অবশ্যই স্পেশাল। কিন্তু হ্যাঁ, আজকের দিনটাকে আমরা সেইভাবে কিছু পালন করি না, কারণ আমরা আমাদের রেজিস্ট্রি বিয়ের দিনটাকেই না আমাদের বিবাহবার্ষিকী হিসাবে পালন করি। তবে হ্যাঁ, ওর কাছে আজকের দিনটার গুরুত্ব কম থাকলেও আমার কাছে আজকের দিনটার গুরুত্ব অনেকটা, কারণ আজকের দিনে আমি ওর বাড়িতে এসেছিলাম। তো স্বাভাবিক আমার একটা নতুন পথ চলা শুরু হয়েছিল, একটা নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ, তাদের মাঝখানে এসে থাকা, এতগুলো বছর কাটানো, বেশ ভালো। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর অনুভূতির সাথে আজকে ঘুম থেকে উঠেছি। আর তার থেকেও ভালো লেগেছে, আমি আমার এই দিনটাকে কতটা মনে রেখেছি জানি না, কিন্তু দিশা আমার এই দিনটাকে মনে রেখেছে। ও সকাল সকাল দেখছি আমাকে অনেকগুলো কমেন্টস করেছে, আমার অ্যানিভার্সারির উইশ করেছে। তো ও উইশ না করলে হয়তো সকালবেলায় আমার অতটাও মনে থাকতো না। কালকে মনে ছিল, কিন্তু রাত্রিবেলায় না আজকে ঠিকঠাক ঘুমোতে পারিনি। সারা রাত আজকে স্বপ্ন দেখেছি, মাথার পেছন দিকটা যন্ত্রণা করছে। সকালবেলায় ভেবেছিলাম তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নেব। ও আমাকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বলেছে কাজকর্ম পরে করবে, আগে খাওয়া দাওয়া করে নেবে। তো যেদিন যেটা ভাববে সেদিন তার উল্টোই হয়। তো আজকে সেরকমই হয়েছে। সকালবেলায় একজন মাছওয়ালা এসেছিলেন, ওনার কাছ থেকে দুটো মাছ রেখেছি, সেটা কাটতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে ভাবলাম স্নান করতে যাব। এসে দেখছি ঘরের মধ্যে বারান্দায় একটা ঘুঘু পাখি বসে আছে, সে কিছুতেই বেরোচ্ছে না। আমি তো ভাবছিলাম যে এই বুঝি পটি করে দিল। বের করার তাড়াতাড়ি করে চেষ্টা করেছি, সত্যিই পটি করে দিয়েছে। আবার সেই ঘর মুছতে হলো। তারপরে স্নান করতে যাব, এখন যেহেতু বাইরের বাথরুমে স্নান করি, স্বাভাবিক বাড়িতে অনেকগুলো মানুষ আছে, তো তার জন্য আবার খানিকটা অপেক্ষা করতে হলো। তো যাই হোক, সব মিলিয়ে দেরি হয়ে গেছে, এটাই হলো কথা। আর আজকে দুপুরে আর ভাত খাবো না, আজকে দুপুরে করছি গোলা রুটি। গোলা রুটির আটা মেখে রেখেছিলাম, আর কালকে পনির করেছিলাম না, পনির দিয়ে গোলা রুটি বেশ ভালো লাগবে। কাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে আমি পনির দিয়ে গোলা রুটি খাবো। আর সেই সাথে ছড়ি দিয়ে গেছে ডিমের ঝোল, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। গোলা রুটি আমার প্রায় হয়েই গেছে, এবার বিরিয়ানি খাবারটা তারপর তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার দুপুরের খাবার, এবার খেতে বসি। আর এই যে ছুটি দিয়ে গেছে ডিমের ঝোল। সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খাওয়ার পরে প্রায় 50 মিনিট হয়ে গেছিলো, তো সেই জন্য না 4-5টা খেজুর খেয়ে নিয়েছিলাম, আর সেই সাথে একটা কলাও খেয়েছিলাম। তো ওটা দিয়েই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এটা দিয়ে আমার লাঞ্চ হচ্ছে। দারুণ লাগবে। আর এবার ছোটির ডিমের ঝোলটা একটু টেস্ট করি। খেতেও ভালো হয়েছে, আর টান টান ঝাল। আজকে ভাবছি তোমাদেরকে আমার বিয়ের অ্যালবামটা দেখাবো, খাওয়া দাওয়া করে নিই, যদি সম্ভব হয় দেখাবো। ওদিকে আবার মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ভাবছি রাত্রে একটুখানি মাংস করে নেব, সেই সাথে যদি সম্ভব হয় তাহলে একটু বাসন্তী পোলাও করবো। আমার খেতে খুব ভালো লাগে মাংস আর বাসন্তী পোলাও, দেখা যাক করা হয় কিনা। আপাতত খাবারটা খাই। এখন ঘড়িতে বাজে 4টে মতো, আমি চলে এসেছি ছাদে তোমাদেরকে আমার বিয়ের অ্যালবামটা দেখাবো বলে। এই যে আমার অ্যালবাম হাতে। অনেক দিন থেকে অনেকেই আমাকে কমেন্ট করছিলে বিয়ের অ্যালবামটা দেখানোর জন্যে, অনেক দিন আগে একবার দেখিয়েও ছিলাম,
তবে চলো আজকে আরেকবার দেখাই, আমার সেই স্মৃতিগুলোকে একটু তাজা করি। তিশা তো কবে থেকে বলছে দিদি অ্যালবামটা দেখিও, এটা আমি বের করেও রেখেছিলাম কিন্তু আজকাল করতে করতে দেখানো হচ্ছিল না। এই হলো আমার অ্যালবাম, এটা আমাদের ওই বাড়ির অ্যালবাম, মানে আমার বাপের বাড়ির অ্যালবামটা আজকে তোমাদের দেখাবো, বৌভাতের অ্যালবামটা আমি অন্য কোনো একদিন দেখাবো। তবে জানো তো আমাদের দুটো বাড়িতে একজনই ফটোগ্রাফার ছিলেন, আর এটা মনে হয় আমার জীবনের সবথেকে বড় ভুল। উনি অ্যালবামের পেছনে বা ফটো তোলার সময়ও আরেকটুখানি খাটতে পারতেন, আমার মনে হয় আরেকটু ভালো করতে পারতেন। আমার জানি না কেন কিছু কিছু জায়গা পছন্দ হয়নি, যে ফটোগুলো দেওয়ার ছিল সেগুলো দেননি, যেগুলো না দিলেও চলতো সেগুলো দিয়েছেন। প্রচুর ফটো তোলা হয়েছিল, কিন্তু যাই হোক সেই ফটোগুলো আমাকে পেন ড্রাইভে দেওয়ার কথা ছিল, সেগুলোও দেননি। তো এর জন্য আমি সত্যি একটু দুঃখী। তবে চলো এখন খুশি হয়ে এটাকে খোলা যাক। আমার বিয়ে হয়েছিল 1422 সালে, 2016-তে, আর ডেটটা তো আজকেরই ছিল। এবার এটাকে খোলা যাক। আমার নাম অমৃতা, উনি হয়তো সেটাও জানেন না, আমার ডাক নামটাই এখানে দিয়ে দিয়েছেন। তো যাই হোক, কি আর করা যাবে। সেই সাথে ওর ফটোটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার প্রথম ফটোটাই দেখো, ওড়নাটা ভাঁজ হয়ে গেছে। আমি না হয় প্রথমবার বিয়ে করছি, প্রথমবার ফটো তুলছি, কিন্তু উনি তো আগে পরে অনেক বিয়েতে ফটো তুলেছেন, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো উনি একটু বলে দিতে পারতেন। আজকাল যেমন সবাই দেখছি বলে দেয় বিয়ে বাড়িতে গিয়ে কি করে ফটো তুলতে হবে না হবে, কিন্তু আমার সময় এরকম কিছুই হয়নি। তো যা হয়ে গেছে হয়ে গেছে। প্রথম লুকটা দেখে তোমরা কেউ ভয় পেও না যেন, কারণ বিয়ের আগে 1.5 মাস আমার যে কেমন কেটেছে সেটা আর কি বলবো তোমাদের। তো এই ফটোটা যখন তোলা হয়েছিল তখন ওই মামাটা এসে বলল যে তোমার একটা ফটো তুলবো। তখন আমার ঠোঁটে লিপস্টিকও ছিল না, আর হাতের মাথায় কোনো লিপস্টিকও পাচ্ছিলাম না। আর তখন না আমার সত্যি কথা বলতে এই লিপস্টিক সাজুগুজু এই সমস্ত ব্যাপারে এখন যেমন আমার কোনো জ্ঞান নেই, তখন আমার আরোই ছিল না। তো বিয়ের পরে একটু একটু করে সাজুগুজু আমি শিখেছি, যেটা বলতে পারো। আর বিয়ের আগে 1.5 মাস আমি এমন পোড়া পুড়েছিলাম, আমাকে দেখে মনে হতো যে আমি মনে হয় ইটভাটা থেকে কাজ করে এসেছি। মানে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু পুরো পুড়ে গেছিলো আমার রোদে। এমনিতেই আমার স্কিন ভীষণ ট্যান পড়ে। আর আমার হাতে এই যে মেহেন্দিটা লাগিয়েছিল মৌমিতা আর আমি একসঙ্গে বিএড করেছিলাম, ও আমার জুনিয়র ছিল, আমার বিয়েতে এসেছিল আমার বান্ধবীরা সব। আর এইটা হলো আমার অধিবাসের ছবি, কিন্তু কি বলতো অধিবাসটা আগেই হয়ে গেছিলো ভোরবেলায়, তবে পরে এই ছবিটা তোলা হয়েছিল। এটা হলো আমার ছোট ঠাকুরদাদা, এটা হলো বড়দা। তো ছোট ঠাকুরদাদা আমাদের মাঝখানে আর নেই, সেই সাথে এই মানুষটাও আর আমাদের মাঝখানে নেই। আর এইটা হলেন আমার বৌদির বাবা। এই যে এটা হলো আমার ছোট ঠাকুমা, আর এইটা হলো আমার বৌদি, আর এই হলো আমাদের বাড়ির ঢেকি। তো ঢেকিতে এখন ওই বিয়েরই কিছু নিয়মকানুন করা হচ্ছিল। আর আমার এই কাকা আমার বিয়েটা পড়িয়েছিলেন, আর এই হলেন পুরোহিত মশাই। তো এই যে আমরা এখন সব বেরোচ্ছিলাম, আমিও গেছিলাম যখন ওই যে জল আনতে যায় না বাজনা বাজিয়ে, তখন আমিও গেছিলাম সঙ্গে। এই যে আমরা সব বেরোচ্ছি, দেখো একই রকমের ফটো দুটো দেওয়ার কোনো মানেই হয় না এখানে। এখানেও আছে সব জলান্তে যাওয়ার ছবি। তো আমরা সবাই এখন জলান্তে যাচ্ছিলাম। আমার বিয়ের সময় না অনেক লোক গেছিল জলান্তে, বেশ মজা হয়েছিল। এটা আমার ছোট মামি, আর এটা হলো আমার ছোট মামার ছোট ছেলে। সবাই এখন কত বড় হয়ে গেছে, আর এখানে দেখো কত ছোট ছিল সবাই। জেঠিমা দেখো নাচছে। এটা আমার আরেক ঠাকুরদাদার ছোট বৌমা, আমার ছোট কাকিমা, এটা মেজো কাকিমা। বড় কাকিমাকে এই যে এইটা হলো বড় কাকিমা। এই যে আমার বৌদি, এই পুচকুটা এখন অনেক বড় হয়ে গেছে। আমার বিয়েতে সবাই খুব মজা করেছে জানো তো। তবে আমার মনে অনেক দুঃখ ছিল, কেন ছিল সেটা তোমাদের অবশ্যই বলবো। তবে তার আগে ফটোগুলো দেখিয়ে নিই। এই যে এখানে জল ভরা হচ্ছে, বৌদি কাকিমারা ঠাকুমারা সব জল ভরছে। আর এই যে আমাকে স্নান করানো হচ্ছে, আমার মা আমাকে হলুদ লাগাচ্ছে। আর এটা আমার নোয়া ঠাকুমা আমাকে হলুদ লাগাচ্ছে। এখানে আমার শ্বশুরবাড়ি থেকে সমস্ত লোকজন চলে এসেছেন আমাকে আশীর্বাদ করার জন্যে, কিন্তু সবে আমার স্নানটা হয়েছে তার মধ্যে ওনারা চলে এসেছেন। আর এটা হলো আমার বিয়ের ছাতনাতলা, যেটা সাজানো খুব সুন্দর হয়েছিল। আমার দাদার একটা বন্ধু সাজিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, ওটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই যে আমাকে এখন আশীর্বাদ করা হচ্ছে, কোনো মতে শাড়িটা জড়িয়ে আমি চলে এসেছি, সাজুগুজু বলতে কিছুই নেই। আর এটা হলো আমার দাদু শ্বশুর, এটা একটা জেঠু, এটাও একটা জেঠু। এই 3টে মানুষ আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনাদের স্মৃতিটুকুই শুধু রয়ে গেছে। তো যাই হোক, এই শাড়িটা জানো তো আমার রিসেপশনের জন্য কেনা হয়েছিল। এটা একটা কাঞ্জিভারম। তো
এই শাড়িটা প্রথমে কিনেছিলাম রিসেপশনে পরার জন্যে, কিন্তু পরে আরেকটা শাড়ি কেনা হয়েছিল, সেই জন্যে এই শাড়িটা আশীর্বাদের সময় আমাকে দিয়েছিল। এবার তোমাদের আমার বিয়ের সাজুগুজু সম্বন্ধে বলি। প্রথমেই বলি, আমার বিয়েতে কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো বিউটিশিয়ান আসেনি সাজাতে। এটা আমার একটা দাদা হয় সম্পর্কে, দাদা প্রতিমা বানান। তো দাদা আবার বিয়ের কোণেও মাঝে মধ্যে সাজিয়ে দেন, কিন্তু যেহেতু দাদা মেকআপ আর্টিস্ট নন, ওনার কাছে কিন্তু কোনো রকম কোনো প্রোডাক্ট ছিল না। এবার আমার কিছু প্রোডাক্ট কেনা হয়েছিল, যদিও আমার খুব একটা প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান ছিল না তখন, কিন্তু হ্যাঁ কিছু জিনিস কেনা হয়েছিল, মানে ফাউন্ডেশন যেগুলো যা লাগে। কিন্তু বাজারটা করেছিলাম আমি আর আমার বর দুজন মিলে, আর বাজারের সমস্ত কিছু না ওর বাড়িতে ছিল, মানে এই বাড়িতে ছিল। তো স্বাভাবিক যখন সাজানো হচ্ছে তখন মনে পড়েছে এমা আমার কাছে তো কিছুই নেই। তো আমি দাদাকে বললাম তুমি যা আছে তাই দিয়েই আমাকে সাজিয়ে দাও। দেখতেই পাচ্ছ ফেস পাউডার দিয়ে আমাকে একদম সাদা করে দিয়েছিল, কারণ তখন এটাই পরিস্থিতি ভালো বুঝেছে দাদা, সেই জন্য সেটাই করেছিল। সেই সাথে দাদা না কলকাটা খুব সুন্দর দেয়, কিন্তু সেদিন এত তাড়াহুড়ো ছিল কলকাটা বাঁকা হয়ে গেছিলো, লোকজন চলে এসেছিল, বসতে দেরি হয়ে গেছিলো। তো দাদা বলল যে আমি মুছে দিই, মুছে আবার তোকে ঠিক করে দিই। আমি বললাম যা হয়েছে হয়েছে, বাস ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই বাঁচি, এইরকম একটা পরিস্থিতি ছিল তখন। এটা হলো অপর্ণা, আর এটা হলো মৌমিতা। তো মৌমিতাই আমার হাতের মেহেন্দিটা দিয়ে দিয়েছিল, আর এইটা হলো অপর্ণার ভাই। তো ওরা এসেছিল মুর্শিদাবাদ থেকে। এই ফটোটা বেশ সুন্দর হয়েছিল, আর সেই সাথে এই ফটোটা আমার একদমই পছন্দ হয়নি, মানে এই ওড়নাটার জন্য। কি করে ধরেছিলাম কি জানি, কোনো রকম কোনো জ্ঞান ছিল না, একদম গণ্ডমূর্খ। সত্যি আমি গণ্ডমূর্খ, যারা আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে তারা ঠিকই বলে। এটা হলো আমার একটা দিদি জামাইবাবু, এখানেও একই ফটো দিয়েছে, বললাম না অত খাটেনি। আর এখানে আমার বিয়েতে আমার যত বন্ধু বান্ধবরা এসেছিল সবাই মিলে বসে আমরা একটা ফটো তুলেছিলাম। এখানে এটা হলো আমার বড় কাকিমা, আর এইটা হলো আমার দত্ত কাকা কাকিমা। কাকার বাবা একসঙ্গে আর্মিতে চাকরি করতেন, সেই সাথে আমার কাকার দুই মেয়ে। কাকারা রাত্রিবেলাতেই চলে গেছিলো। হাতে কি সুন্দর আমাকে ফেব্রিক দিয়ে কলকা করে দিয়েছিল, দেখো দাদা খুব সুন্দর কলকা করে। তবে চুলটা না সামনের দিকে যদি একটুখানি ফোলানো হতো তাহলে একটু বেশি ভালো হতো, একদমই চেপে দিয়েছিল দাদা। সেই মুহূর্তে সত্যি কথা বলতে আমারও তো জানাও ছিল না কিছু, আর অত দেখারও সময় ছিল না, ভালোই ভালোই হয়ে গেছে, এই ঠিক আছে। তো এই হলো আমার মা, আর এটা আমার বৌদি, আর এই দেখো আমার পুচকু ভাইপো। আর এখানে সব কাকিমারা আছে, এখানে ফুচকা খাচ্ছে সবাই বেশ। আর এখানে আছে আমার মাসির 3 মেয়ে, আমার নিজের একটাই মাসি, আমার মাসির 4টে মেয়ে। তো এটা হলো আমার বড়দি, এটা সোমাদি, আর এটা হলো বুলটিদি। আর এখানে ওদের পুচকু পুচকু সব আছে। তবে আমার মেজদি আসেনি। এই ফটোটা দেখো, লিপস্টিক এখান থেকে উঠে গেছে, এখানে সাদা সাদা হয়ে গেছে ফেস পাউডার, মানে কি বিভৎস লাগছিল না আমাকে, আমার এখন ভাবলেও হাসি পায়। তোমরা হয়তো বলবে অমৃতা ভালোই তো লাগছিল, হ্যাঁ ভালো লাগছিল, আমি সেটা বলছি না, কিন্তু ওই আর কি, ভালোর তো শেষ নেই। তবে কি লাগছে আমিই জানি, তোমরা তো আমার মন রাখার জন্য বলতেই থাকো। এই দেখো, মানুষ যখন ফেক হাসি হাসে তখন মানুষের মুখে এইরকমই হাসি বেরোয়। কারণ আমার বিয়ের সময় আমি খুব টেনশানে ছিলাম, খুব চাপে ছিলাম, জানি না কেন। আমার মনে হচ্ছিল বাস সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়। এই যে আমার বাবা, আমার বৌদি, আমার মা। আমার বিয়ের সময়ও কিন্তু আমার বাবা অসুস্থ ছিলেন, আমার বাবার পায়ের ছোট আঙুলে ইনফেকশন হয়েছিল, সেই আঙুলটা কাটতে হয়েছিল। প্রায় 9 মাস বাবা ডিউটি জয়েন করতে পারেনি, মানে আমার বিয়ের আগেই আমার বাবা রেলে জয়েন করেছিলেন। তো যাই হোক, খুব একটা খিচিবিচি পরিস্থিতি চলছিল তখন আমাদের। আশা করি আমার মায়ের মুখটা দেখেও বুঝতে পারবে, একদম শুকিয়ে গেছে। আর এই যে এবার এন্ট্রি করেছে বর। তো আমার বিয়েতে পালকি করা হয়েছিল, আর এই ইচ্ছেটা ছিল আমার দাদার, তবে পালকিটা সাজানোরও সময় ছিল না। আমার দাদার ইচ্ছে ছিল পালকি করে বউ আনবে, সেটা কোনো কারণবশত সম্ভব হয়নি, সেই জন্যে ওর বোনকে পালকি করে পাঠিয়েছিল। তো এই পালকি গেছিল বরকে আনতে, তো বরকে নিয়ে এই যে চলে এসেছে আমাদের বাড়িতে। এটা আমাদের বাড়ির গেট ছিল, আর এই দেখো পালকি। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে এখন বরণ করবে বলে। তখন আমার মা কতটা রোগা ছিল দেখো। এই যে বরকে এখন বের করবে, সব বরযাত্রী দাঁড়িয়ে আছে, এপাড়া আর ওপাড়া হেঁটেই চলে এসেছে, গাড়ির কোনো খরচা ছিল না। এটা আমার ঠাকুমা একটা, আর এটা হলো ঠাকুর দাদা। এই দেখো একই ধরনের ফটো সব জায়গায় দিয়েছে। তো এটা হলো আমার ছোট মামা, আমার আর 2 মামা আসেনি, আমার 3টে মামার মধ্যে শুধু ছোট মামাই আমার বিয়েতে এসেছিল। আর এই যে মামা এখন আমার বরকে কোলে করে বের করছে।
আর এই যে সব বরণ টরণ করা হচ্ছে, দেখো এখানেও যে ফটোটা দিয়েছে এখানেও সেই একই ধরনের ফটো দিয়েছে। তো যাই হোক কি আর বলবো। এই যে আমার মা এখন আমার প্রতি পরমেশ্বরকে বরণ করছে। সেই সাথে আমার বিয়ের সময় আমার বর কিন্তু দাড়ি কাটেনি, ও কাটেনি আর আমি খুব একটা জোরও করিনি। ও যদি দাড়ি কাটতো তাহলে ওকে আমার ভাই লাগতো, জানো তো, ও দাড়ি কাটলে আমার থেকে বাচ্চা লাগে ওকে। তো এই যে আমার বৌদিও বরণ করছে, ঠাকুমারা বরণ করছে। এই যে বিয়ে পড়ানো চলছে, এই আমার প্রতি পরমেশ্বর। সত্যি দিনগুলো মনে হচ্ছে চোখের সামনে ভেসে উঠছে, জানো তো। এই দেখো আমার বর। আমাদের মধ্যে না পা ধোয়াতে হয়, তো এই সময় আমি ওর পা ধোয়াচ্ছিলাম। আমার বিয়েতে আমি খুব কান্না করেছিলাম, জানো তো, খুব কান্না করেছিলাম। আমি যখন বিএড করছিলাম তখন আমাকে একটা মেয়ে বলেছিল তুই তোর বিয়েতে কাঁদবি না, কিন্তু আমি আমার বিয়েতে সব থেকে বেশি মনে হয় কেঁদেছি। আমি জানি না কেন, আমার ভীষণ কষ্ট হচ্ছিল মনের মধ্যে, আমি খুব কান্না করছিলাম। আমার বর বলছে এপাড়া থেকে ওপাড়া, তাও কেন আমার বউটা এত কাঁদছে। আর আমার কান্না দেখে আমার বড় কেঁদে ফেলেছিল, জানো তো, আমার বিয়েতে। এটা ছিল সব থেকে হাস্যকর ব্যাপার। আমার মামি শাশুড়িরা বলছে বৌমা তোমার কান্না দেখে আমার ছেলেও কাঁদছে। এই দেখো তবে আমাদের যে বছর বিয়ে হয়েছে, আমাদের বিয়ের ওই 3 দিনই ঠান্ডা পড়েছিল। এবছর যেমন ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা কিন্তু পড়েনি। এই ফটোটা আমার কাছে সব থেকে বেস্ট ফটো, আমার ভীষণ ভালো লাগে এই ফটোটা। এই ফটোটার যদি একটা কপি পেতাম না তাহলে এই ফটোটা আমি বাঁধিয়ে রাখতাম। তো যাই হোক, পেন ড্রাইভে তো পেলাম না, কি আর বলবো। এখানে দেখো কেমন যেন কত দিনের দুঃখী আমি। আর এখানে দেখো কুতুম প্যাঁচার মতন মুখ করে আছি। এই সময় মনে হয় আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু। তবে এই মুহূর্তগুলো ভীষণ আবেগপ্রবণ মুহূর্ত। আমার বাবা আমাকে আশীর্বাদ করছিলেন, আমার বাবা কাঁদছে। আমার মা আমাকে আশীর্বাদ করতে করতে কাঁদছে। বাবা আমাকে আশীর্বাদ করে না আমাদের ওই ঢেকির ঘরটাতে গিয়ে একা একা কান্না করছিল। তো বাবাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি বেরোবো আর বাবাকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, পরে গিয়ে দেখছে একটা দাদা যে বাবা ওখানে কান্না করছে। আমার দাদাও আমার বিয়েতে ভীষণ কান্না করেছিল। আমরা 2 ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। এখানে আমি আমাদের মন্দিরের সামনে প্রণাম করছিলাম যাওয়ার আগে। তবে প্রণাম করার সময় না এত কিছু ভেতরে আসছিল, আমার ভেতরটা না তোলপাড় করে যাচ্ছিল। আমার ভেতরে সব কষ্টগুলো, সমস্ত না পাওয়াগুলো আমি ঠাকুরকে বলছিলাম। জানি না কেন এখন মনে হচ্ছে যে সেই ফিলিংসটাকে আমি অনুভব করছি। তবে না, এই ফটোটা বেশি দেখবো না, আরও বেশি কষ্ট আমার জেগে উঠবে। তো এই যে আমরা 2 প্যাচাপেচি বসে আছি। আর এই যে আমার মামা আমাকে ঘর থেকে বের করছিল। আর আমার মামা যখন আমাকে ঘর থেকে বের করছিল তখন আমার মামা আমাকে একটা আশ্বাস দিয়েছিল, আমি তো আছি। একটা মিথ্যে আশ্বাস মামা আমাকে দিয়েছিল, যেটার জন্য আমার এখনো আফসোস হয়। কেন যে মানুষ মিথ্যে আশ্বাস দেয়, যেটা আমি একদমই পছন্দ করি না। আর এখানে আমার মা ভীষণ কান্না করছিল। সম্পর্কগুলো আগের মতন নেই গো, সেই জন্য অনেকটা খারাপ লাগে। এই যে পেচি কাঁদছে, এটা আমার একটা দাদা, আমার মাসির ছেলে বাচ্চুদা। এই যে আমার মামি, এটা আমার মাসি শাশুড়ি। আমার মা মন্দিরে বসে কাঁদছে। আর এই যে পালকি চড়ে বাপের বাড়ির সবাইকে বিদায় জানিয়ে একটা নতুন জীবন শুরু করতে রওনা দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখানেই অ্যালবামটা শেষ হয়ে গেছে, আরও 2-1টা ছবি হয়তো রাখতে পারতেন, তবে ঠিক আছে। এই দেখো প্যাচাপেচি সব শেষে। এই ছিল আমার বিয়ের অ্যালবাম। তবে তোমাদেরকে অ্যালবামটা দেখাতে দেখাতে না আমার কিছু কষ্ট তাজা হয়ে গেল, কিছু স্মৃতি মনে পড়ে গেল, কিছু জিনিস বুকের মধ্যে তোলপাড় করে আজও আমার। কারণ দেখো, প্রত্যেকটা মেয়ে বা ছেলের জীবনে না বিয়ের দিনটা ভীষণই স্পেশাল হয়, কিন্তু আমার সেই দিনটাতে আমার অনেক কিছু না পাওয়া ছিল। আর সেই না পাওয়ার জায়গাগুলো কোনো দিনও পূরণ হবে না। আজ তোমাদের বলি, আমার 6টা পিসি, আমার ঠাকুমা ঠাকুরদাদা এখনও জীবিত আছেন। আমার 6টা পিসির মধ্যে একটা পিসিও আমার বিয়েতে আসেনি। আমার ঠাকুমা ঠাকুরদাদাও আমার বিয়েতে ছিলেন না, নিশ্চয়ই তোমরা কোথাও দেখতেও পাওনি।
কারণটা ছিল আমার বাবার সঙ্গে ওনাদের দ্বন্দ্ব। তো যাই হোক, দ্বন্দ্ব একটা টাইমের পরে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু আমার দিনটা কিন্তু চলে গেছে। ওই দিনটা আর আমার জীবনে কোনোদিনই ফিরে আসবে না। তো আমার মনে হয় এই যে কষ্টগুলো না, এই কষ্টগুলো না কাউকে বোঝানো যায় আর না কাউকে বলা যায়, নিজের ভেতরেই কোথাও না কোথাও সারা জীবন থেকে যায়। সম্পর্ক যতই ঠিক হোক না কেন, কিন্তু এই যে কষ্টটা, সেটা আমার ভেতর থেকে কোনোদিনই যাবে না, কারণ আমার ওই বিয়ের দিনটা আর আমার জীবনে কোনোদিনই আসবে না। এই পৃথিবীতে না সমস্ত মানুষ সবকিছু করে প্রয়োজনে। হয়তো আমাকে কারোর প্রয়োজন নেই, সেই জন্যে হয়তো বাকি যখন আমার বাবার প্রয়োজন হয়েছে তখন বোনদের সাথে আবার কম বেশি সম্পর্ক ভালো হয়েছে, বাবা মায়ের সাথে কম বেশি সম্পর্ক ভালো হয়েছে। কিন্তু যেদিন আমার প্রয়োজন ছিল সেদিন কেউ সেই বিষয়গুলোকে একটু মানিয়ে নেয়নি, বা কেউ সেই ঝামেলার জায়গাটাকে একটু সাইড করে রাখেনি, না আমার পিসিরা, না আমার বাবা, আর না আমার ঠাকুমা ঠাকুরদাদা। তো ওনাদের যখন প্রয়োজন হয়েছে তখন ওনারা ওনাদের কাজটা করেছে। তো সেই জন্য কিছু কষ্ট থাকে যেগুলো সারা জীবনই সঙ্গে বয়ে নিয়ে বেড়াতে হয়। তো চলো এখন নিচে যাই, রান্নাবান্নাও করতে হবে। ছাদ থেকে এসে মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলা করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জলটা ঝরিয়ে একদম ফোকানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমাদের নেতুবাবু এখন নখ খাচ্ছে, আর নেতুবাবুর মা এখন আতপ চালের মধ্যে পাথর আছে কিনা সেটা একটু দেখছে। এই আতপ চালটা কিনে এনেছিলাম পিঠে খাবো বলে। আর এদিকে নেতুবাবু কোলে উঠবে বলে লাফাচ্ছে। কোলে উঠে পড়েছে। তুমি দেখতে পেয়েছো? আমি তোমাকে কোল থেকে ফেলে দেবো তুমি যদি নখ খাও। দেবো ফেলে? না। দাও একটু। আজকে ছোটিকে বললাম তুমি বাসন্তী পোলাওয়ের চালটা একটু মাখিয়ে দাও। চালে সমস্ত কিছু দেওয়া হয়েছে, এখন এই চালটা মাখানো হবে। আদা দিতে ভুলে গেছো, এর তলায় আদা আছে, এই যে আদা। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য। ছুটিকে শেখাচ্ছি আমি বাসন্তী পোলাও করা। রান্নাবান্না হয়ে গেছে। এই হলো মাংস আর এই হলো বাসন্তী পোলাও। নিয়ে এসো, যাও, আমি ভাতটা বেড়ে নিই ততক্ষণে। আজকে বাসন্তী পোলাওটা না খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। ওটাকে ঘুম পাড়িয়ে রেখে আসো ছোটি। যাও ঘুমাও, যাও আমার ঘরে চলে যাও, আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই দেখো বাচ্চা ঘুমিয়ে গেছে। তোমরা তো দেখলে নেতুবাবু একটু খ্যান খ্যান করছে। আমি তাড়াতাড়ি করে এখন খাবারটা একটু বেড়ে নিই। তবে আজকে একটু অন্যভাবে খাবারটাকে বাড়ার চেষ্টা করেছি। তো পোলাওটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এবার যে বাটির মতো জায়গাটা করেছি ওখানেই মাংসটা দিয়ে দিলাম। ছোটি এখন নেতুবাবুকে একটু খাওয়াচ্ছে। মাংসটা না আজকে খুব ঝাল হয়ে গেছে, নেতুবাবুর জন্য তো অতিরিক্ত ঝাল হয়েছে। তোর মা বলছে তোমাকে আর খেতে হবে না, যেহেতু রাত্রিবেলায় ঝাল খেলে যদি পেটে ব্যথা করে। তো ও কিছুতেই শুনবে না, মানে খেতে দেবে না বলে ওর রাগ হয়ে গেছে। তো সেই জন্য এখন রাগ করে দেখো চলে যাচ্ছে। ওকে ডেকে বাটিতে করে মাংস দিতে হয়েছে, ও হাত দিয়ে খাচ্ছে, সেই সাথে এখন আমরাও খাচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।